রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে নেই অগ্রগতি। গড়িমসির অভিযোগ বিএনপির নেপথ্যে কেউ কলকাঠি নাড়ছে কিনা সন্দেহ আইনজীবী নেতাদের, দ্রুত পদক্ষেপের দাবি। এবং বাংলাদেশ বিমান ভেঙে দেয়ার সুপারিশ টাস্কফোর্সের। বাংলাদেশ এয়ারওয়েজ নামে নতুন এয়ারলাইন্স তৈরির পরিকল্পনা লাগামহীন ব্যর্থতায় ক্ষুব্ধ পরিকল্পনা উপদেষ্টা। রাজনৈতিক মামলা প্রত্যাহারে গড়িমসির অভিযোগ তুলেছে বিএনপির আইনজীবী নেতারা। তারা বলছেন ৬ মাসে একটি মামলাও প্রত্যাহার না হওয়া হতাশাজনক। এর নেপথ্যে কেউ কলকাঠি নাড়ছে কিনা তা নিয়েও সন্দেহ দলটির নেতাদের। অবিলম্বে ১.৫ লাখ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে বিরোধী দলের ভূমিকা পালন করে আসছে দলটি। এই সময়ে হামলা, মামলা, গুম, খুনের শিকার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। বিএনপির হিসেবে ২০০৭ থেকে ২০২৪ এই সময়ে ১.৫ লাখেরও বেশি মামলা হয়েছে। আসামির সংখ্যা ৫০,৩২,০০০-এরও বেশি। ৫ আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক মামলা নিয়ে ভোগান্তি কমলেও পাহাড় সরেনি। অন্তর্বর্তীকালীন সরকার গায়েবী হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিলেও তা দৃশ্যমান নয়। বিএনপির আইনজীবী নেতারা বলছেন, মামলা প্রত্যাহারে গড়িমসি উদ্বেগের। এর নেপথ্যে কেউ কলকাঠি নাড়ছেন কিনা তা নিয়েও সন্দেহ আইনজীবীদের। তারা এত মামলা দিয়েছে এবং এত নেতা কর্মীদেরকে গ্রেফতার করেছে, হয়রানি করেছে, তাদেরকে জেলখানায় শুধু পুরে রাখে নাই, তাদেরকে গুলি করে হত্যা করেছে, বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, গুম পর্যন্ত করেছে। তো এই যে ঘটনাগুলো ফ্যাসিস্ট সরকার করেছে, এই সরকারকে সেটা উপলব্ধি করতে হবে। এটা আমরা প্রথম থেকে বলেছি। যে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে, সমর্থনে, অভিপ্রায়ে আজকের এই সরকার, তারা তাদের যে কৃতকর্ম আছে সেই কৃতকর্মটা সঠিকভাবে পালন করছেন না, বা পর্দার অন্তরালে থেকে কেউ এমন কাজ করছেন যেন ওনারা সিদ্ধান্ত নিতে পারছেন না। অবিলম্বে মামলা থেকে মুক্তি দিতে ডক্টর ইউনূস সরকারের প্রতি দাবি জানিয়েছেন আইনজীবীরা। এটা একটি ঘোষণার মাধ্যমে, একটা অর্ডিন্যান্স করেই এই মামলা থেকে মানুষকে অব্যাহতি দিতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে ওনারাই নিন্দা জানিয়েছেন এই সমস্ত মামলার, গায়েবী মামলার। তো ওনারা নিন্দা জানিয়ে ওনারা এখন হেড অফ দ্য এক্সিকিউটিভ, ওনাদের সিগনেচারে কাজগুলো হবে, কেন এটা হচ্ছে না? আগামী ৭ দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। গত মাসে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা জানিয়েছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রাথমিকভাবে ২৫ জেলায় প্রায় ২৫০০ মামলা চিহ্নিত করার কথাও জানানো হয়। সে বিষয়েও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও জানা যায়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের নামে নির্বাচন আটকে রাখার কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, যেন জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন দূর হয়। সমালোচনা নিতে না পারলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান জানান রিজভী। বলেন, বিরুদ্ধাচরণ নয়, আরও দায়িত্বশীল হতে সরকারের সমালোচনা করছে বিএনপি। এ সময় যে কোনো আন্দোলন দমাতে পুলিশের শটগান ব্যবহার বন্ধ করারও আহ্বান জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আপনার নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের ডেডলাইন এটা দিতে হবে। সংস্কার তো যুগ যুগ ধরে চলবে, এটা তো চলমান প্রক্রিয়া। জনগণের যে দাবি, ডিমান্ড, এই ডিমান্ডের উপর ভিত্তি করেই তো সংস্কার হবে। কিন্তু তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো মানে হয় না। আন্দোলন দমানোর জন্য অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার, শটগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। আপনারা উপদেষ্টার পদ থেকে ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন, কারণ গণতন্ত্রে বিরোধী দল কথা বলবে, সমালোচনা করবে।
ন্যূনতম সংস্কারের আগে নির্বাচন হওয়া ঠিক হবে না বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে দিনভর কর্মসূচিতে অংশ নিতে ফেনী যান তিনি। প্রথমে সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে ঘর উপহার দেন আমির। এরপর সীমান্তে বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে ভবিষ্যতে এমন সরকার হোক গ্রাম থেকে শহর সব জায়গায় যেন তাদের দায়বদ্ধতা থাকে বলে মন্তব্য করেন আমির। সফরকালে তার সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এমন একটা নির্বাচনে জাতির পাওয়া প্রয়োজন যে নির্বাচনে আসলে স্বাচ্ছন্দ্যের সাথে প্রত্যেকটি ভোটার তার ভোট দিতে পারবে, আর প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের ভোটও নিশ্চিত হবে। আমরা চাই এমন সরকার হোক, তাদের দায়বদ্ধতা থাকবে, সততা থাকবে, স্বচ্ছতা থাকবে, তাদের হাতগুলো দুর্নীতি থেকে মুক্ত থাকবে এবং জনগণের আমানতের খেয়ানত হবে না। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন সরকারি তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে দুপুর 12টার পরে কলেজের সামনে মহাখালী গুলশান লিংক রোড সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় সড়কের দুই পাশে বাঁশ দিয়ে অবরোধ করে সড়ক আটকে দেন তারা। তবে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য জরুরি পরিষেবার যানবাহন ছেড়ে দিতে দেখা যায়। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা 11টা থেকে শাটডাউন কর্মসূচি চলছে প্রতিষ্ঠানটিতে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান আন্দোলনকারীরা। এদিকে ষষ্ঠ দিনের মতো অনশন করছেন শিক্ষার্থীদের একটি অংশ। অনশনে থাকা শিক্ষার্থীদের মধ্যে আজ সকালে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে ঢাকা মেডিকেল নেওয়া হয়, পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে মোট 3 শিক্ষার্থী সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হয়েছেন। অভ্যুত্থানের 6 মাস পরও নিশ্চিত হয়নি আহতদের সুচিকিৎসা। স্বৈরাচার হঠাতে গুলির সামনে বুক পেতে দেয়া ছাত্রদের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। অর্থাভাবে সেবা না পেয়ে কাটছে মানবেতর জীবন। অন্যদিকে শহীদ পরিবারগুলোর অসহায়ত্ব কম নয়। পুনর্বাসন সহ সহায়তার আশায় ঘুরেছেন দাঁড়ে দাঁড়ে। ভুক্তভোগীদের অভিযোগ, ধাপে ধাপে যাচাই প্রক্রিয়া থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। আর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বলছে, আমলাতান্ত্রিক জটিলতা ও ভুয়া প্রার্থীদের কারণে বিঘ্নিত হচ্ছে সহায়তা কার্যক্রম। মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদন। গণ অভ্যুত্থানের 6 মাস হতে চললেও এখনো সুচিকিৎসার দাবি নিয়ে রাস্তায় নামতে হচ্ছে আন্দোলনে আহতদের। সারা দেশ যখন স্বৈরাচারী বিদায়ের খবরে উচ্ছ্বসিত, তখন মর্গে মর্গে সন্তানের লাশ খুঁজে বেড়াতে হয়েছে 16 বছরের অন্তরের মা হামিদা বানুকে। ছেলেকে খুঁজতে খুঁজতে পাগল প্রায় এই মা 3 দিন পর ঢাকা মেডিকেলের মর্গে সন্তানের নিথর দেহ খুঁজে পান। যখন আমার ছেলের 15 মাস বয়স, ওই সময় ওর বাবা ওরে রাইখা চলে গেছে আমার ডিভোর্স দিয়া। তো আমি আমার ছেলেটার দূরে রাইখা কাজ কইরা পড়ালেখা করাইছি। 5 তারিখে 12:30 বাজে ঘর থেকে বাইরেছে। পরে রাত্রে আয় না, নিখোঁজ সংবাদ দিয়া ছাড়ছে। আর ঢাকা মেডিকেল থেকে ওই গুলডি খাওয়ার ছবি পাঠাইছে। এই এনে একটা গুলডি লাগছে আমার বাবার। এই গুলডি ডাক্তারে বুকের ভিতরে ঠেকায়া করছে। সব হারিয়ে নিঃস্ব অন্তরের পরিবার এখন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন একটু সহায়তার আশায়। আমার অন্তরকে আড্ডা দিব, আমার অন্তর কোনো কিছু পাইতাম তো কইতাম না। আমার অন্তর ভিজে আছে, আমার অন্তরও নাই, আমার অন্তরের কিছুই নাই। আমার বাইরে যাই গুলি করছে, এনটা গুলি বার হইছে। আমি তো কোনো অনুদানই পাইলাম না। ওইটা আছে লাঞ্ছিত। আমি অপরাধী, আমি আমার পোলারে মেরা লাইছি। কিশোরগঞ্জ থেকে আসা মামুন অভ্যুত্থানে নিজের চোখ হারিয়েও পাননি কোনো সহায়তা। মাথায় বুলেট নিয়ে 3 সন্তানের ভবিষ্যতের শঙ্কা আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে তাকে। আমার ব্রেনের মেন পয়েন্টে একটা বুলেট রয়েছে, এটা 6 মাস পরে চিকিৎসা করে। আমার এই ফ্যামিলিটা কে চালায়? এটা আপনারা খালি আশাই দেন, আসলে কিন্তু বাস্তবতা করেন। এখন পর্যন্ত আমি 5 টাকা পাইনি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বলছে, আমলাতান্ত্রিক জটিলতা, ভুয়া প্রার্থী সহ বিভিন্ন জটিলতায় বিঘ্ন হচ্ছে সহায়তা প্রদান কার্যক্রম।
সেই সঙ্গে এখন পর্যন্ত অভ্যুত্থানে আহতদের গেজেট প্রকাশ না হওয়ায় ওয়ান স্টপ সার্ভিস চালু করা সম্ভব হচ্ছে না। প্রায় 10 থেকে 15 জনের মতন আমরা এরকম বের করতে পেরেছি যারা আন্দোলনের প্রকৃত আহত না, কিন্তু তাদের নামটা কোনো না কোনোভাবে এই খসড়া তালিকাতে অন্তর্ভুক্ত করতে পেরেছে। যতদিন পর্যন্ত গ্যাজেট না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদেরও যে যাচাই বাছাই প্রক্রিয়াটি আছে সেটিও আমাদেরকে আমাদের মতন করে চালাতে হবে। গণ অভ্যুত্থানে শহীদ 834 জনের গেজেট প্রকাশ করেছে সরকার। ইতোমধ্যে প্রায় 700 শহীদ পরিবার এবং 2500 আহত পরিবারকে সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এখানে আসা আহত ও নিহতের পরিবারের সদস্যরা বলছেন, এত শহীদের রক্তের ঋণ শোধের দায় যেন আটকে না যায় লাল ফিতার দৌড়তে। তারা চান স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখে এত মানুষ জীবন দিলেন অকাতরে, জাতীয় সেই বীরদের যথাযথ মর্যাদা দেবে রাষ্ট্র। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ বিমানকে 2 ভাগে ভাগ করে একটি অংশ বিদেশিদের দিয়ে পরিচালনার সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ এবং প্রয়োজনীয় সম্পদ আহরণে গঠিত টাস্কফোর্স। এমন সুপারিশ যৌক্তিক উল্লেখ করে তা বাস্তবায়নে ইতিবাচক মতামত দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এটাকে 2 ভাগ করে এক ভাগ বিদেশি ম্যানেজমেন্টে দিয়ে দেওয়া, সিঙ্গাপুর এয়ারলাইন্স বা কাতারকে, আরেক ভাগ আমাদের বাংলাদেশ বিমানই চালাক, দেখি একদমই সেম রিসোর্স, সেম সব কিছুই একই অ্যাসেট দিয়ে কোনটা কী করে দেখা যায়, তখন বোঝা যাবে কোথায় কার দুর্বলতা। দেশে সিজারিয়ান সেকশন বা অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের প্রবণতা বাড়ছে আশঙ্কাজনক হারে। তথ্য বলছে দেশে সিজারিয়ান অপারেশনের হার পৌঁছেছে 31%। সমাজের শিক্ষিত ও সচ্ছল পরিবারের শিশুদেরই বেশিরভাগ ক্ষেত্রে জন্ম হচ্ছে এই অস্ত্রোপচারের মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন করা হলে ঝুঁকির মধ্যে পড়তে পারেন মা ও নবজাতক। কেন্দ্রীয়ভাবে সারা দেশে অডিটের ব্যবস্থা করলে এই হার কমিয়ে আনা সম্ভব। না করেন আপনি এখান থেকে যদি আগামীকাল চলে যান, চলে যাওয়ার পর যদি আপনার বেবির বা আপনার ওয়াইফের কিছু হয়, সে দায়ভার আমাদের না। তো স্বাভাবিক এই কথা শুনে তো যে কোনো একটু ভয় পাবেই। দেন ভোরে আমার সিজার হয়ে যায়, এই আর কি। তো তখনও বুঝি নাই যে আসলে কত বড় ভুল একটা ডিসিশন নিতে যাচ্ছি। সাদিয়া আফরিন, স্বাভাবিক প্রসবের তীব্র ইচ্ছা থাকলেও সে সময়ে সিজারিয়ানে যেতে হয় তাকে। অস্ত্রোপচারের পর এখন তিনি ভুগছেন শারীরিক বিভিন্ন জটিলতায়। প্রচণ্ড ব্যাক পেন হয়। এমনও হয় যে রাতে যখন আমি শোয়ার পর আমাকে দেখা যায় আমার হাজব্যান্ডের হেল্প নিয়ে আমাকে আরেক সাইডে হতে হচ্ছে। আগের মতো কাজ করতে পারছি না, এই প্রবলেমগুলোই হচ্ছে। আর তলপেট স্থূলতা তো বেড়ে গেছে আগের থেকে। তলপেট ব্যথা, হ্যাঁ এই সমস্যাটাও আছে। বুকে ব্যথা করে মাঝে মাঝে এখন। সোনিয়ার গল্পটাও একই। প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ছুটে যান এই গৃহবধূ। 10 দিন আগে সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসবের পর গুরুতর ইনফেকশন নিয়ে সঙ্গী অসহ্য যন্ত্রণা। সিজারের পরেই তো শিলি কাটাইতে আইসি, পরে ইনফেকশন ধরা পড়ছে। এখন শিলি পুরা খুইলা দিছে, খুইলা বলছে কি যে হারা ড্রেসিং করব। প্রসূতি মায়ের কষ্ট, কিছু কিছু ক্ষেত্রে সন্তানের স্বাস্থ্য ঝুঁকি আর নিশ্চিতভাবেই বেশি খরচের ধাক্কা। এরপরও সিজারিয়ান পদ্ধতিতে কেন বাড়ছে সন্তান প্রসবের প্রবণতা? মায়েদের কাছেই মিলছে এই প্রশ্নের উত্তর। অনেক চেষ্টা করছিল কিন্তু হয় নাই বলে বিকাল 5টার সময় বলছে সে সিজার করা লাগবে। গত মাসে 24 তারিখ হয়েছিল। এই ইনফেকশনের লেগে আবার এই ভর্তি থাকা রইল। জানলে আর সিজার করতাম না, অনেক কষ্ট। ভয় লাগছে কিন্তু লাগার পরেও ডক্টররা বলেছে ইমার্জেন্সি এখন অপারেশনটা করে ফেললে ভালো হবে, না হয় পরবর্তী সময় বাচ্চাদের যে আমি ওয়েট করি তাই এটা বাচ্চার প্রতি খারাপ হতে পারে। বিশ্বব্যাপী 10 থেকে 15% প্রসব সিজারিয়ান বা সি সেকশনে করানোর সীমা নির্ধারণ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অথচ বাংলাদেশে সেই সীমা ছাড়িয়েছে দ্বিগুণেরও বেশি। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে 2022-এর প্রাথমিক ফলাফল অনুযায়ী 2011 সালে সিজারিয়ান সন্তান জন্মদানের হার ছিল 18%। 2014 সালে এই হার বেড়ে হয় 24%। 2017 থেকে 2018 সালে 34% ও 2022 সালে এটি ছিল 45%। অনেক পরিবারই ডাক্তারের কাছে সি সেকশন অর্থাৎ সিজারিয়ান অপারেশনের চাহিদা দেখিয়ে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন এর প্রধান কারণ লেবার পেইন অর্থাৎ প্রসব বেদনাকে ভয় পাওয়া। শুধু তাই নয়, প্রসব বেদনা সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকাকেও
দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন বাংলাদেশে সিজারিয়ান অপারেশনের বেশিরভাগই হচ্ছে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকগুলোতে। স্ট্যাটিস্টিক দেখা যাচ্ছে মেইনলি প্রাইভেট সেক্টরে যারা করে ডেলিভারি তাদের সিজারিয়ান সেকশন রেটটা বেশি হয়, তাদের হচ্ছে মায়েদের বাচ্চার রিস্ক নিতে চায় না, হ্যাঁ তাদেরই হয় এটা। কিন্তু গভর্নমেন্ট সেক্টরে কিন্তু ডেলিভারিটা নর্মাল ডেলিভারিটাই বেশি হয়। যত নর্মাল ডেলিভারির দিকে যাওয়া যায় তত কিন্তু মার জন্য বাচ্চার জন্য ভালো। আমরা সিজারটা কখন করছি যখন ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে মায়ের দিকটা এবং বাচ্চার দিকটা। মায়ের দিকটা সবার আগে আমি দেখছি যাতে মা ঝুঁকিতে না পারে, বাচ্চা যাতে ঝুঁকিতে না পারে। আইসিডিডিআরবির গবেষণায় উঠে এসেছে সিজারিয়ান অপারেশন নিয়ে ৩৫ থেকে ৪৯ বছর বয়সী প্রসূতি মায়েরা বেশি খরচ করছেন, যার মধ্যে শিক্ষিতের হার সবচেয়ে বেশি। কেন্দ্রীয়ভাবে সারা দেশে সিজার অডিটের একটি ব্যবস্থা করতে হবে, এর মধ্য দিয়ে অপ্রয়োজনীয় সিজারগুলোকে আমরা বাদ দিতে পারি। বিশেষজ্ঞরা বলছেন অপ্রয়োজনীয় সিজার বন্ধে সচেতনতা বাড়ানোর সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোকে আনতে হবে জবাবদিহির আওতায়। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে হাত পা বেঁধে ৫ জন মিলে ধর্ষণের পর হত্যা করা হয় ৮ম শ্রেণী পড়ুয়া এক কিশোরীকে। এরপর মরদেহ ফেলা হয় হাতির ঝিলে। গ্রেফতারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঘটনায় জড়িত রবিন ও রাব্বি মৃধা নামে 2 আসামি। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয় বাকিদের গ্রেফতারে চলছে অভিযান। কেনাকাটার কথা বলে গত ১৬ জানুয়ারি বাড়ি থেকে বের হয় রাজধানীর দক্ষিণখানের এক স্কুল ছাত্রী। এরপর থেকে মেলেনি খোঁজ। অবশেষে রোববার হাতির ঝিল থেকে উদ্ধার হয় ৮ম শ্রেণীর সেই শিক্ষার্থীর মরদেহ। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় কিশোরীকে ফাঁদে ফেলে ১৬ জানুয়ারি দুপুরে মহাখালীর বাসায় নিয়ে যান রবিন, রাব্বি মৃধা সহ 5 যুবক। সেখানে হাত পা বেঁধে ওই কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্তরা। মেয়েটি অচেতন হয়ে পড়লে বস্তায় ভরে মধ্যরাতে রিকশায় করে এনে ফেলা হয় হাতির ঝিলে। মোবাইল কমিউনিকেশনের সূত্র ধরে আসলে আমরা একজন আসামিকে প্রথমে চিহ্নিত করা হয়, সেখান থেকে দ্বিতীয় আসামিকে চিহ্নিত করা হয় এবং এদেরকে গ্রেফতার করার পর ওদের দেখানো তথ্য মতেই গতকাল সকালবেলায় হাতির ঝিল এলাকা থেকে ওই কিশোরীর অর্ধগলিত লাশ আমরা উদ্ধার করি। ১৯ জানুয়ারি দক্ষিণখান থানায় নিখোঁজ ডায়েরির পর ২৭ জানুয়ারি মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা। এরপর কিশোরীর মুঠোফোন নম্বরের সূত্র ধরে ৩০ জানুয়ারি রবিন ও রাব্বি মৃধাকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ধর্ষণের পর হত্যার ঘটনায় ৫ জন জড়িত থাকার কথা জানায় গ্রেফতার 2 যুবক। রিমান্ডের মাধ্যমেই আমরা তাদের কাছ থেকে তথ্য পাই এবং তারা সম্পূর্ণ ঘটনাটা ব্যাখ্যা করে। তার 5 জন মিলে কিভাবে তাকে ধর্ষণ করে অত্যন্ত পাশবিক নির্মমভাবে হত্যা করে সেই হত্যাকাণ্ডের বর্ণনা তারা দেয়। রোববার আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। বাকিদের ধরতে চলছে অভিযান। আমাকে ভিডিও কলে আমার সঙ্গে কথা বলে দেয়। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। 23 জেলা নিয়ে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। নির্দিষ্ট সময়ের আগেই রোববার সন্ধ্যার পর থেকেই কানায় কানায় পূর্ণ হয় পুরো ময়দান। কোরআন এবং হাদিসের নসিহতপূর্ণ বক্তব্য শুনে সময় পার করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সোমবার ভোর থেকে টঙ্গীর তুরাগ তীরে ঢল নামে ধর্মপ্রাণ মানুষের। সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় পরকালীন মুক্তির জন্য ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। ফজরের নামাজের পর ইমান আমলের বয়ান চলছে খিত্তায় খিত্তায়। এ সময় কোরআন এবং হাদিস থেকে জীবনমুখী হুকুম আহকামের প্রশিক্ষণ নেন রাসূলের ভক্তরা। লাখ লাখ মানুষের অংশগ্রহণে সুষ্ঠু পরিবেশে ইজতেমা পরিচালিত হওয়ায় শুকরিয়া আদায় করেন সৃষ্টিকর্তার কাছে। বৃহৎ এ জমায়েত বাংলাদেশে হওয়ায় নিজেদের সৌভাগ্যবানও মনে করেন তারা। তালিম হচ্ছে, আমল হচ্ছে, নামাজ হচ্ছে, বয়ানগুলো শুনতে পারতেছে খুব সহলের সাথে, আরামের সাথে। এত বড় ব্যবস্থাপনা সারা পৃথিবীর কোথাও আছে নাকি? এত বড় একটা গ্যাদারিংয়ের মধ্যে কষ্ট আছে। এই কষ্ট সহ্য করতেছে কি জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহর কাছে আমরা কান্দাকাটি করতেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, কাইজা ঝগড়া যাতে না হয়। নিজেদের ভুল বুঝতে পেরে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই, এটাই মুসলিম উম্মার জন্য একটা কল্যাণ। ব্যক্তি জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে সমাজ সংস্কারে ইজতেমার অর্জিত শিক্ষা কাজে লাগাবেন এমন প্রত্যাশা ধর্মপ্রাণদের। বুধবার আখিরি মোনাজাত নির্বিঘ্নে পরিচালনা করতে সব ধরনের প্রস্তুতির কথা জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা যেটি ছিল প্রথম পর্বের প্রথম ধাপের, সেই একই নিরাপত্তা এখন আমরা কন্টিনিউশন করছি। আমরা এই কন্টিনিউশনের মাধ্যমে জনগণকে নিরাপত্তা দেওয়ার সকল ব্যবস্থা নিয়েছি।
আগামী বুধবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। বাণী অর্চনা আর পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা। অশুভ অজ্ঞতা দূর করতে কল্যাণময়ী বিদ্যা দেবীর চরণে প্রণতি জানান ভক্তরা। অজ্ঞতার অন্ধকার দূর করে আলোকবর্তিতার পথ দেখাতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি। জ্ঞানের আলো ছড়াতেই শুভ্র রাজহংসে চেপে মর্তে এলেন বিদ্যা, বাণী আর সুরের দেবী সরস্বতী। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে বাণী অর্চনা আর পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে শুরু হয় সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা। ঢাক, ঢোল আর শঙ্খধ্বনিতে মুখর চারপাশ। পূজা অর্চনার মাধ্যমে ঈশ্বরের কাছে কিছু চাইলে সেটা পাওয়া যায়। বরাবরের মতো খুবই সুন্দর হয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট হয় 70টা পূজা হচ্ছে, চারুকলা একটা পূজা করতেছে পুকুরের মধ্যে। জগন্নাথ হলের পুজোটা সবচেয়ে বড় করে হয়, আর আসার পরে অনেকগুলো ডিপার্টমেন্ট, সবগুলো ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে প্রতিমা আনা হয়েছে, সবগুলোই অনেক ভালো লাগছে দেখে। এবার সরস্বতীর কৃপা লাভের আশায় 70টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়। শুদ্ধতার দেবী বিনা হাতে আশীর্বাদ দেন সকলকে। মায়ের কাছে একটাই চাওয়া হচ্ছে যেন আমার পড়ালেখার উন্নতি হয়, আমি জীবনে ভালো কিছু করতে পারি। পড়াশোনায় এবং শিক্ষা জীবনে অনেক ভালো ফলাফল নিয়ে আসি, এইটাই হচ্ছে আমার সরস্বতী মায়ের কাছে চাওয়া। বিদ্যার হাতে খড়ি দিতেই সন্তানদের নিয়ে দেবীর চরণে অঞ্জলি দেন অভিভাবকরা। আমাদের ধর্মীয় ট্রেডিশন অনুযায়ী যখন ও লিখতে শুরু করে তখন তার আগে আমরা হাতে খড়ি দেই বিদ্যার দেবীর কাছে, সেজন্য ওকে নিয়ে আসা। আসলে চেয়েছি হচ্ছে যেন ভালোভাবে থাকি, পড়াশোনা করতে পারি ভালোভাবে। মেয়েকে নিয়ে আসছি হাতে খড়ি দেওয়ার জন্য, যাতে ও শিক্ষা জীবন শুরু এইখান থেকে হয়। বিদ্যা দেবীর কাছে ভক্তদের চাওয়া শুধু জ্ঞান বৃদ্ধি নয়, সবার মঙ্গল কামনাও। বসন্তের পঞ্চমীর এই দিনে মর্তে আসেন বিদ্যার দেবী সরস্বতী। জ্ঞানের অধিষ্ঠাত্রের আশীর্বাদ যেন থাকে ছাত্রদের মাঝে, এমনটাই প্রত্যাশা ভক্ত অনুরাগীদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ বিমানকে দুই ভাগে ভাগ করে একটি অংশ বিদেশিদের দিয়ে পরিচালনার সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ এবং প্রয়োজনীয় সম্পদ আহরণে গঠিত টাস্কফোর্স। এমন সুপারিশ যৌক্তিক উল্লেখ করে তা বাস্তবায়নে ইতিবাচক মতামত দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এটাকে দুই ভাগ করে এক ভাগ বিদেশি ম্যানেজমেন্টে দিয়ে দেওয়া, সিঙ্গাপুর এয়ারলাইন্স বা কাতারকে, আরেক ভাগ আমাদের বাংলাদেশ বিমানই চালাক, দেখি একদমই সেম রিসোর্স, সেম সব কিছুই একই অ্যাসেট দিয়ে কোনটা কী করে দেখা যায়, তখন বোঝা যাবে কোথায় কার দুর্বলতা। বিপিএল এর পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে 3 ধাপে ক্রিকেটার ও সংশ্লিষ্ট সকলের পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেন বিতর্কিত এই ব্যক্তি। 10 ফেব্রুয়ারির মধ্যে যাবতীয় পাওনা পরিশোধে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ঠিক যতভাবে একটা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায় তার পুরোটাই করেছে এবারের বিপিএল, বিশেষ করে নির্দেশ করলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজ। ক্রিকেটারদের পাওনা পরিশোধে টালবাহানা, চেক বাউন্স, স্পট ফিক্সিং এর গুঞ্জন কি ছিল না খবরের শিরোনামে। তবে সবকিছুই ছাপিয়ে যায় মালিক পক্ষ বাস ভাড়ার অর্থ পরিশোধ না করায় ড্রাইভার ক্রিকেটারদের সরঞ্জাম বাজেয়াপ্ত করলে। টিম ব্যাগ যা আছে আমি সব নামাই দেবো, টাকা পাইলে আমি নামাই দেবো, টাকা না পাইলে আমি নামাতে পারছি না। টুর্নামেন্ট শেষ করে ফেললেও এখনও ক্রিকেটারদের পাওনা পরিশোধ করেনি দুর্বার রাজশাহী। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সঙ্গে একের পর এক চুক্তি লঙ্ঘন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান প্রশ্নবিদ্ধ করে ফ্র্যাঞ্চাইজটি। যে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে মালিকের সঙ্গে আলোচনায় বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে সরকারের হস্তক্ষেপের পরও বদলায়নি দৃশ্যপট। উপদেষ্টার কাছে 2 ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটার এবং সংশ্লিষ্টদের 50% পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করতে পারেননি ফ্র্যাঞ্চাইজ মালিক শফিকুর রহমান। উপরন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে গুঞ্জন ওঠে পাওনা পরিশোধ না করে গোপনে দেশ ত্যাগ করেছেন তিনি।
পরিস্থিতি সামাল দিতে আবারও হস্তক্ষেপ করতে বাধ্য হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতায় হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজের বিতর্কিত মালিক শফিকুর রহমানকে। কেন তিনি এখনো 50% অর্থ পরিশোধ করেননি তা জানতে চাইলে নিজের দোষ স্বীকার করে 25% হারে 3, 7 এবং 10 ফেব্রুয়ারির মধ্যে দলের সব পাওনা পরিশোধের আশ্বাস দেন তিনি। প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সকলেই অর্থ বুঝে পাবে বলেও নিশ্চয়তা দেন শফিক। এরই মধ্যে ক্রিকেটার এবং সংশ্লিষ্টদের মোট 50% পাওনা পরিশোধ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজটির একটি সূত্র। তবে আবারও প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার পরিচয় দিলে মালিকের বিরুদ্ধে যে কোনো ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে বলে নিশ্চিত করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পাশাপাশি বিপিএলে নানা অনিয়ম খুঁজে বের করতে মন্ত্রণালয়ের হয়ে একটি সত্যানুসন্ধান কমিটি কাজ করছে বলেও জানানো হয়। এস এম ইকবাল, সময় সংবাদ। এ ছিল সময় সংবাদে।